সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো ফার্নিচার শিল্প বাংলাদেশের এক সম্ভাবনাময় দিগন্ত। ফার্নিচার শিল্প শুধু সাজসজ্জার সামগ্রীই নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকে আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে যে কী কী চ্যালেঞ্জের মুখে এই শিল্প এবং আমাদের অর্থনীতিতে এর বাস্তব অবদান কতটুকু গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে ওনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে এটিএন বাংলা স্টুডিওতে উপস্থিত আছেন আলহাজ শেখ আব্দুল আওয়াল, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, এবং আমাদের সাথে উপস্থিত আছেন সেলিম এইচ রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আমি আলহাজ শেখ আব্দুল আওয়াল, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি। এবারের 20তম যে জাতীয় ফার্নিচার মেলা 2025, এর বিশেষ দিকগুলো কি কি আপনি একটু আমাদেরকে বলবেন? আমাদের এইবারের যে ফার্নিচারের মেলাটা, মানে 20তম ফার্নিচার মেলা, তো এটা আমরা এই 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা আইসিসি ইয়াতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আমরা এই 5 দিনব্যাপী এই মেলাটা করব। তো আমাদের এই মেলায় 48টা কোম্পানি অ্যাটেন্ড করেছে। জি। তো এখানে আমাদের 3টা হল আছে, হল নাম্বার 1, হল 2, হল 3। এই 3টা হলে আমাদের স্টলের পরিমাণ হলো 278টা। তো 278টা স্টলের মধ্যে আমরা 48টা কোম্পানি আমরা দিয়েছি। ওনারা এখানে এই মেলাটা উদযাপন করবেন। আর দ্বিতীয়ত কথা হলো, মেলার উদ্দেশ্য হলো যে প্রত্যেক বছরই কিন্তু আমরা মেলাটা করে থাকি, এটা আমাদের 20তম। তো এখানে প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব ডিজাইন এবং কোয়ালিটি এগুলো নিয়ে আসবেন এবং এগুলো প্রদর্শন করবেন। এগুলা সবাই দেখবে, দেখার পর এরপরে হয়তো অনেকে সিদ্ধান্ত নেবে এখন ক্রয় করবে অথবা পরেও ক্রয় করতে পারে। তো সেই জন্য আমাদের এই প্রদর্শনীটার উদ্দেশ্যটাই হলো এটা। তো এইভাবে আমরা বিগত আমরা 19টা বছর করেছি, এটা হলো 20তম। তো আমরা এইভাবেই মেলাটা করতে চাই এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা জানান দিতে চাই সবাই যেন এখানে এই 5 দিনের মেলায় আসে এবং পরিদর্শন করে, এবং আপনাদের মাধ্যমে আমরা সেটা জানাতে চাই সবাই এসে তাদের পছন্দের ফার্নিচারটা এখানে পছন্দ করুক। এটা যে কোনো সময়ে ওনারা যে কোনো ইয়ের থেকে ওনারা ক্রয় করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। সেলিম এইচ রহমান, আপনার কাছে জানতে চাবো যে আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা, এই স্লোগানের পিছনে আপনার ভাবনাটা কিভাবে এসেছে এবং এই মেলার মাধ্যমে আপনারা মূলত কি বার্তা জনসাধারণের কাছে পৌঁছাতে চান? ধন্যবাদ। আসলে আমি যদি এক কথায় বলি, আমাদের যে দেশীয় ফার্নিচার কোম্পানিগুলোকে এর বিকাশ উন্নয়ন ঘটানোই আমাদের এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা প্রত্যেক বছর মেলার আয়োজন করি এবং আমরা ক্রেতাকে এই মেসেজটা দিতে চাই, ক্রেতা যেন দেশীয় প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হন। আমরা সেই দৃষ্টিকোণ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের যে ডেভেলপমেন্ট কাজ, আমাদের যারা মেম্বার তাদের নিয়ে কাজ করি। কারণ আসলে শুধু বিদেশ নির্ভর না, আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে, আমাদের পণ্য দিয়ে আমাদের বাড়িঘর সাজাতে চাই। এটাই, এই প্রেক্ষাপট থেকেই আসলে ওই স্লোগানটার উৎপত্তি। মানে দেশীয় পণ্যের প্রতি যেন মানুষের আকর্ষণ বাড়ে। জি জি, ধন্যবাদ আপনাকে। আলহাজ শেখ আব্দুল আওয়াল, আপনার কাছে আমি জানতে চাবো যে এবার কতটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং দর্শনার্থীদের কী ধরনের নতুন অভিজ্ঞতার এর মাঝে অপেক্ষা করছে? এবার আমি একটু আগে বলেছি আমাদের 48টা কোম্পানি সারা বাংলাদেশ থেকে স্বনামধন্য 48টা কোম্পানি আমাদের মেলায় অংশগ্রহণ করেছে। এবং এদের মধ্যে যেমন ফর এক্সাম্পল হাতিল ব্রাদার্স, আক্তার, তারপরে ওমেগা, নাদিয়া, পার্টেক্স, তো এই ধরনের স্বনামধন্য কোম্পানিগুলো আমাদের মেলায় মানে অংশগ্রহণ করেছে। তাছাড়াও সবাই
তাদের নতুন ডিজাইনগুলা এই মেলায় ডিসপ্লে করবে এবং সবাই দেখবে এবং সবাই এসে তার পছন্দের ফার্নিচারটা এখানে পছন্দ করে নেবে। নিজে বলছিলেন ডিজাইনের কথা, তো দেশের ফার্নিচার শিল্পে প্রযুক্তি ও ডিজাইনে কি কি ধরনের আধুনিক পরিবর্তন এসেছে? আসলে আমাদের এই ডেভেলপমেন্টটা তো ধারাবাহিক প্রক্রিয়া। ফার্নিচার ইন্ডাস্ট্রিতে যারা আছে, যারা সেটা ছোট হোক বড় হোক, সবাই এই প্রযুক্তির উপরে নির্ভর করছে। কারণ প্রযুক্তি ছাড়া ভালো ডিজাইন, অ্যাকুরেট ফার্নিচার করা এটা সম্ভব না। তো আপনি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যান, সেখানে দেখবেন ছোট ছোট ফ্যাক্টরি কিন্তু সিএনসি মেশিন ব্যবহার করছে। অনেকে বাংলাদেশে এখন রোবটে ফার্নিচার ফিনিশিংয়ের কাজ করছে। আরও অনেক আধুনিক মানে টেকনোলজি এখন অলরেডি এই ফার্নিচার শিল্পে বিদ্যমান। সো আমাদের যে লক্ষ্য শুধু দেশে না, দেশের বাইরেও আমাদের লক্ষ্য। আমরা এই ফার্নিচার নিয়ে কাজ করছি যে আমাদের দেশের প্রয়োজন মিটিয়ে আমরা বিদেশেও ভালো পরিমাণ রপ্তানি যাতে করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো, পণ্যের মান ধরে রাখতে ও আন্তর্জাতিক মানে পৌঁছাতে আপনারা কি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আমরা অবশ্য পণ্যের মান আন্তর্জাতিক মানের করারই আমরা চেষ্টা করছি এবং আমরা ধরেন উডগুলো আমরা বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করি এবং অন্যান্য হার্ডওয়্যার, তারপরে এই র মেটেরিয়ালস বলতে যা বোঝায় সবই আমরা বাইরের থেকে ইম্পোর্ট করি। তো সেইভাবে আমরা বিদেশি ফার্নিচার চেয়ে আমরা কিন্তু কোনো অংশেই কম না। যেমন ফর এক্সাম্পল, আগে বাংলাদেশের চায়নার থেকে অনেক ফার্নিচার আসতো এবং চায়নার ফার্নিচারই বাংলাদেশের মানুষ ব্যবহার করত এবং এগুলা ম্যাক্সিমামই আসলে কিন্তু টেকসই না। এবং আমরা যে ধরনের ফার্নিচার এখন আমরা বানাচ্ছি এবং চায়নার চাহিদা কিন্তু এখন বাংলাদেশে নেই বললেই চলে। কেন আমরা এখন আমাদের বাংলাদেশকে আমরা ফার্নিচার দিয়ে তারপরে আমরা কিন্তু বিদেশে এক্সপোর্ট করার জন্য আমরা চেষ্টা করছি এবং এক্সপোর্ট কিন্তু আমরা করছি। তো আন্তর্জাতিক মানের যদি আমরা না করতে পারতাম তাহলে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতাম না। তো আমরা কিন্তু এক্সপোর্টের দিকেও আমরা ভালোভাবে এগিয়ে আছি। জি, আপনার কাছে জানতে চাবো, উনি যে এক্সপোর্টের কথা বলছিলেন, তো বিদেশে রপ্তানি বাড়াতে আপনারা আর কি কি উদ্যোগ নিচ্ছেন? একটা সুখবর দিতে চাই। ফার্নিচার সেক্টর 2014 সাল থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে একটা বিষয় নিয়ে আলাপ করছে, দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছে। সেটা হলো এই যে একটু আগে উনি বললেন যে আমাদের বেশ প্রচুর পরিমাণে কাঁচামাল আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, কারণ আমাদের ওই কাঁচামালগুলো দেশে উৎপন্ন হয় না। তো সেই কাঁচামালগুলো যখন আমরা ইম্পোর্ট করি এবং আমাদের যেই ইম্পোর্টের যে ডিউটি স্ট্রাকচার সেটা একটু বেশি, একটু না, এটা একটা মানে উল্লেখযোগ্য পরিমাণ বেশি। তো এক্সপোর্ট করতে গেলে তো আপনাকে আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভ হতে হবে। তো কম্পিটিটিভ হতে গেলে আমরা যারা লোকাল ম্যানুফ্যাকচারার আছি তারা লোকালি আমরা ফার্নিচার উৎপাদন করি, সেল করি, আবার কিছু কিছু এক্সপোর্ট করি। এখন এক্সপোর্টের ম্যাটেরিয়ালসটা যদি আমি ডিউটি দিয়ে এনে সেটার তারপরে ভ্যালু অ্যাড করে যদি এক্সপোর্ট করতে যাই, তখন সেটা আমাদের জন্য আর কম্পিটিটিভ হওয়ার স্কোপ থাকে না। তো আমাদের দাবিটা ছিল সরকারের কাছে যে আপনার যারা এক্সপোর্টের জন্য ইম্পোর্ট করবে সেই ডিউটিটা যেন ডিউটি মুক্তভাবে আনতে পারে, তারপরে সে এক্সপোর্ট করবে। তো ধন্যবাদ, বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সেই বিষয়টাকে যৌক্তিক মেনে নিয়ে এটা এখন কি ডিউটি ফ্রি আছে? এখন এটা মাত্র এই সদ্য সপ্তাহখানিক আগে এটা প্রজ্ঞাপন জারি হয়েছে। হয়তো কিছু প্রসেস আছে, আমরা বাংলাদেশে যারা ফার্নিচার এক্সপোর্ট করতে চাই তারা কিন্তু ওই এক্সপোর্টের এগেনস্টে এর কিছু ফর্মালিটিস অবশ্যই আছে, সেগুলো মেনটেন করে আমরা সেটা করতে পারবো। তো সেই জন্য এই সরকারকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তাদের উদ্যোগে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্তমান সরকার আমাদের এই দাবিটাকে অ্যাকসেপ্ট করেছে। ফার্নিচার শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু অবদান রাখছে বলে আপনি মনে করেন? ফার্নিচার শিল্প বাংলাদেশে তো ভালো অবদান রেখেছে। যেমন 30,000 কোটি মানে ডলার বাজার কিন্তু আমাদের আছে
তারপরে এই ফার্নিচার শিল্পে আমাদের প্রায় 30 লক্ষ লোক কিন্তু আমাদের এমপ্লয়ি আছে, কাজ করছে। জি। তো সেটা বাংলাদেশের ক্ষেত্রে এই ফার্নিচার শিল্প যে আমরা আস্তে আস্তে এই পর্যন্ত নিয়ে আসছি, এটা কিন্তু একটা বিস্ময়কর বিষয়। তো এটা একদিন হয়তো আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যেভাবে এগিয়ে গেছে, তো একদিন আমরা যদি সরকারের সহযোগিতা পাই, তাহলে আমরা গার্মেন্টসের সাথেও আমরা তাল মিলিয়ে চলতে পারবো। আশা করি গার্মেন্টসের সাথেও আমরা প্রতিযোগিতা করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো রপ্তানির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি, এবং সরকার বা বিএফইএ থেকে কি ধরনের সহায়তা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে একটু আগে যেটা বলেছি, সরকার আমাদের যে মূল একটা বিষয় সেটা অলরেডি সরকার মেনে নিয়েছে, সেটা কার্যক্রম শুরু হবে। এছাড়া আমাদের যেই যারা ফার্নিচার উৎপাদন করে তাদের দক্ষতা বৃদ্ধি, সেটা নিয়েও আসলে কাজ শুরু হয়েছে। আপনার আমাদের এনএসডির মাধ্যমে ছোট ছোট যে ম্যানুফ্যাকচারার আছে বা যারা অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন ফার্নিচার কোম্পানিগুলোর যে লোকজনদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে 3 মাস 6 মাসের এরকম কোর্স আছে। তো এর মাধ্যমে আমাদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি, এই কাজগুলো অ্যাসোসিয়েশন উদ্যোগে মাত্র শুরু হয়েছে। এর আগেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, সেটাকে আমরা আরেকটা লেভেলে নিতে চাই। আরেকটা আমার ভাই যেটা বললেন যে দেখেন, ফার্নিচার একটা শ্রমঘন শিল্প। তো এখানে প্রায় 30,000 কোটি টাকার যে বাজার লোকালি আছে, এবং প্রায় 30 লক্ষ লোক এই কর্মের সাথে জড়িত। তার মানে আপনি যদি দেখেন যে 30 লক্ষ লোকের কর্মসংস্থান যদি একটা সেক্টর থেকে হয়, এবং সেই সেক্টরের আরও যেই পরিমাণ সম্ভাবনা আছে দেশের বাজারের পরে মানে বিদেশের বাজারে, সুতরাং আমরা এইটুকু বলতে পারি যে এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। 1, 2 নম্বর, এই শিল্পের বিকাশ যদি আমরা ঘটাতে পারি, তাহলে আজকে যেই র ম্যাটেরিয়ালসগুলো আমাদেরকে আমদানি করে আনতে হয়, তাহলে বিভিন্ন যেই যারা উদ্যোক্তা বা ইনভেস্টর আছে, তারা কিন্তু সেই ম্যাটেরিয়ালসগুলো লোকালি প্রডিউস করতে পারে এবং ভবিষ্যতে করবে। আমরা যদি একটা সিম্পল আমি বিষয় বুঝাই আপনাকে, গার্মেন্টস যখন শুরু করে তখন গার্মেন্টসের বুতাম, জিপার, এভরিথিং ইম্পোর্ট হয়ে আসতো, কিন্তু বাজারটা যখন বড় হয়েছে তখন কিন্তু এগুলো এখন আমাদের দেশেই উৎপন্ন হয়। সেম ফার্নিচার সেক্টরের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তো আমরা সেই কাজগুলো করার আমাদের প্রচেষ্টা সবসময় আছে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাব এই খাতের উদ্যোক্তারা কিভাবে নিজেদের ব্যবসায় আধুনিক করে তুলছে, বা আমরা যদি বলি তরুণ উদ্যোক্তারা এখন কতটা আগ্রহ দেখাচ্ছে এই ফার্নিচার শিল্পে? আসলে এখন থেকে বহু বছর আগে, যেমন আমার দাদাদের আমলে, বাবাদের আমলে কিন্তু আসলে ফার্নিচারের এই পদ্ধতিটা ছিল না। যেমন হাতুড়ি বাটাল দিয়ে আগে ফার্নিচার তৈরি হতো। তো এটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই যে ফার্নিচারের বাজারটা, ফার্নিচারের জগৎটা এই পর্যায়ে আসবে। এখন তো ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোতে যেমন মেশিনে কাজ হয়, তাতে জনবল কম লাগে, তো তাতে আমরা এতে ভালো কিন্তু রেজাল্ট পাচ্ছি। তো এই ক্ষেত্রে যারা তরুণ উদ্যোক্তা আছে তারা কিন্তু আগে আসছে যে ফার্নিচার যেহেতু এত সহজভাবে বানানো যায়, মেশিনারি যে বানানো যায়, তো তরুণ উদ্যোক্তাটা খুবই আগ্রহী যে আমরা একটা ফ্যাক্টরি করি, তারপরে করে আমরা ফার্নিচার উৎপাদন করি, আমরা বিদেশে মানে রপ্তানি করব। যেমন আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু বিদেশে রপ্তানি করেন, এবং ওনার ফ্যাক্টরিতে কিন্তু রবট দিয়ে ফিনিশিং দেওয়া হয়। তো বাংলাদেশে রবট ইউজ হয়, এটা কিন্তু অকল্পনীয়। তো এই যে অবস্থায় আমরা চলে আসছি, এটা মানে যারা না দেখছে তারা কিন্তু বলতে পারবে না। অনেকে কিন্তু বাসাবাড়িতে ফার্নিচার ইউজ করে, ফার্নিচারটা যে তৈরি হয়, তাদের কারো কারো উচিত যে এই সমস্ত বড় বড় যে ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরিগুলো ভিজিট করা, তাইলে বুঝতে পারবে যে আমরা এখন কোন পর্যায়ে আছি। যেমন এই হাতিলের ফ্যাক্টরির কথা বলছি, আপনাদের যদি কোনো সুযোগ হয় আপনারা যাবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি অবস্থায়, আমরা কতটুকু আগে আছি বাংলাদেশ।
জি, ধন্যবাদ আপনাকে। উনি যে আলোচনা করছিলেন এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে অনলাইনে বিক্রয় ও ডিজিটাল মার্কেট প্লেস এখন কিভাবে বাজারকে প্রভাবিত করছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ বা একটা অনলাইন প্ল্যাটফর্মের যুগ, তো আপনি কি মনে করেন? আসলে হ্যাঁ, ডিজিটাল এই মানে আপনার মাধ্যমে কাস্টমাররা বা ক্রেতারা ইনফরমেশনগুলো পাচ্ছে এবং অনেকেই অনলাইনে সেল করারও চেষ্টা করছে, সেল করছে। কিন্তু ডিরেক্ট ফার্নিচার সেলটা হয় কি, এটা তো একটু মোটামুটি একটা দামি প্রোডাক্ট, এখানে একটু ইনভেস্টমেন্ট বেশি করতে হয় ক্রেতাকে। তো ক্রেতা অলওয়েজ আসলে ফিল করতে চায়, টাচ করতে চায় যেই প্রোডাক্টটা উনি কিনবেন। বাট তারপরেও অনলাইনে কিছু কিছু হচ্ছে, কিন্তু অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো 100% মেশিন মেড, ছোটোখাটো জিনিস, সেগুলো অনলাইনে যেভাবে মানুষ কিনছে, ফার্নিচারটা তো ওই পরিমাণে কিনছে না, কারণ এটা শোরুমে যে দেখছে সেটা নিজেরা দেখে যাচাই করে কিনছে। সো বাট এটা ধীরে ধীরে বাড়তেছে মানুষের আস্থা। আমরা ফার্নিচার কোম্পানিগুলো যখন মানুষকে সেই আস্থায় নিয়ে যেতে পারবো, তখন ওনারা মানে অনলাইনেই বেশি কিনবে। এই নতুন নতুন ডিজাইনগুলো কিভাবে করে আপনারা প্রডিউস করেন? এটা কি আমাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী নাকি আপনাদের কোনো নিজস্ব এতে ডিজাইনের বিষয়টা মাথায় আসে? এটা আসলে দুইভাবেই হয়। অনেক সময় ক্রেতারা তাদের নিজস্ব চাহিদা, নিজেদের পছন্দ, সেটা যে কোনো ফার্নিচার শোরুমগুলোতে যে বর্ণনা করে সেইভাবেও হয়। আবার কেউ কেউ নিজস্ব ডিজাইনে করে, এবং যারা করে তাদের নিজস্ব ডিজাইন টিম আছে। আরেকটা কথা বলতে হয় যে, এটা দুঃখের সাথেই বলছি, যে বাংলাদেশে প্রোডাক্ট ডিজাইন বা ফার্নিচার ডিজাইনের কোনো ইনস্টিটিউট নাই। তো যার ফলে যেটা আমরা করছি, নিজেদের চেষ্টায় করছি, কিছু ভালো হচ্ছে, কিছু ভালো হচ্ছে না। তো এখানে আমার সরকারের কাছে এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে আমাদের প্রোডাক্ট ডিজাইনের ইনস্টিটিউট থাকা উচিত। আপনি পৃথিবীর যে কোনো দেশে গেলে দেখবেন সেখানে শুধু প্রোডাক্ট ডিজাইনের জন্য ইনস্টিটিউট আছে। সো এখন একটা প্রোডাক্ট ডিজাইনটা কিভাবে হবে, তার ক্রেতার যিনি ব্যবহার করবেন তার যে সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাঁচামালগুলো যেন দেশে অ্যাভেলেবেল থাকে এবং সেটা যেন কাস্টমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই বিষয়গুলো একজন প্রোডাক্ট ডিজাইনার আসলে এগুলো ঠিক করেন। তো এটার আমাদের ঘাটতি আছে, আমরা নিজেরা চেষ্টা করছি, কতটা পারছি জানি না। বাট এই ঘাটতিটা পূরণে সরকার যদি এগিয়ে আসে, তাহলে এই সেক্টরে আরও অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো, স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিযোগিতায় দেশীয় ব্র্যান্ডগুলো কিভাবে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে? এখন আমার দেশে যে ধরনের ফার্নিচার তৈরি হচ্ছে, আন্তর্জাতিক ডিজাইন কিন্তু আমরা পাস করতে পারি, বুঝছেন। আমাদের দেশের ডিজাইন খুবই ভালো ডিজাইন করা হচ্ছে, এবং আন্তর্জাতিক মানের চেয়ে কিন্তু আমরা ভালো ফার্নিচার তৈরি করি বলে আমার বিশ্বাস, এবং সেই জন্যই কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতেছি। আমাদের আন্তর্জাতিক মানের যদি না হইতো তাহলে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতাম না। আমাদের এখানে যারা অন্য দেশের বায়াররা আসে, ওরা কিন্তু দেখে অবাক হয়ে যায় যে বাংলাদেশে এই ধরনের ফার্নিচার হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আগে আছি। আমরা যদি সরকারের সহযোগিতা পাই, আমাদের ভ্যাট ট্যাক্স এবং র মেটেরিয়ালসের দাম যদি কমে আসে, আমরা কিন্তু আরও কম রেটে ফার্নিচার দিতে পারবো, এবং আন্তর্জাতিক বাজারেও কিন্তু আমরা কম রেটে ফার্নিচার দিতে পারবো। এটা আমাদের এই ধরনের একটা বিশ্বাস আছে আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, এই ধরনের আয়োজনে সামাজিক ও পারিবারিক অংশগ্রহণ কিভাবে বাড়ানো যায় বলে আপনি মনে করেন? মানে এই ফেয়ারে? জি, ফেয়ারে দেখেন, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা শিশুদের জন্য একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা রাখি। সেখানে শিশুরা আসে, তারা চিত্রাঙ্কন করে, সেখানে আমাদের যারা বিচারক থাকেন তারা সেটাকে দেখে আমরা তাদেরকে পুরস্কৃত করি। তো সেখানে এইটা আমাদের তাদেরকে প্রমোট করা একটা উদ্দেশ্য, এবং ওই শিশুর যারা গার্জিয়ান বাবা মা তারাও মেলায় আসেন, ওই প্রতিযোগিতার কারণেই আসেন, ফেয়ারটাও দেখেন। সো এবং আমরা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সাধারণকে জানাতে চাই যে আমাদের একটা ফেয়ার হচ্ছে,
আপনারা আসেন, সেই নিমন্ত্রণের মাধ্যমেই আমরা আসলে ক্রেতার কাছে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আর দর্শনার্থীদের জন্য কোন কোন বিষয়ে আয়োজন বা অফার করা হয়ে থাকে? দর্শনার্থীদের জন্য আসলে ব্যাপার হলো যেই সব মানে দর্শনার্থী তারা প্রোডাক্টটা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট দেখলেন, ডিজাইন পছন্দ করলেন, হয়তো তার আজকে প্রয়োজন কিনবেন, যদি প্রয়োজন না হয় ভবিষ্যতে লাগতে পারে, অথবা উনি হয়তো অনেক ইনফরমেশন নিতে আসতে পারেন। সো এইটা মানে ফার্নিচার কিন্তু এমন না যে আপনি গেলেন আজকেই প্রয়োজন আজকেই কিনবেন, সেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। সো এটা একটা ফিউচার প্রোডাক্ট, আপনার ভবিষ্যতে লাগবে। আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করলেন, বিভিন্ন প্রোডাক্ট দেখলেন, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট দেখলেন, আপনার সুবিধাদি বিচার করলেন, আপনার ক্রয় ক্ষমতা অনুযায়ী আপনি সেই প্রোডাক্ট পাচ্ছেন কিনা। সো আপনি একটা যাচাই বাছাই করার ভালো একটা সুযোগ পাচ্ছেন। সো এটা অবশ্যই ক্রেতাদেরকে বিশেষ কোনো অফার যেমন ডিসকাউন্ট বা একটা কিনলে একটা ফ্রি, এই ধরনের কোনো কিছু কি আপনারা কখনো সুযোগ সুবিধা দিয়ে থাকেন? হ্যাঁ, সেটা দিয়ে থাকি। সেটা কোম্পানি টু কোম্পানি যারা ওখানে অংশগ্রহণ করে তারা বিভিন্ন অফার ওখানে উল্লেখ করে। আমি তো অ্যাট এ গ্ল্যান্স বলতে পারবো না, সবারই কোনো না কোনো অফার থাকে। এটা আপনারা অ্যাকসেপ্ট করেন? জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার কাছে জানতে চাবো বাংলাদেশের ফার্নিচার শিল্পকে আগামী 5 বছরে আপনারা কোথায় দেখতে চান? বাংলাদেশের ফার্নিচার শিল্প তো মানে আমরা মানে এই মুহূর্তে যে পর্যায়ে আছে আর কি, আগামী 5 বছরে আমার মনে হয় যে এটা দ্বিগুণ হয়ে যাবে। যেমন আমি এখন বললাম যে আমাদের 30,000 কোটি টাকা, এই 30,000 কোটি ডলারের মার্কেট আছে। জি। তো এটা হয়তো আগামী 5 বছর পর সেটা 60,000 কোটি ডলারও হয়ে যেতে পারে। তারপরে আপনার এই যে শ্রমবাজারে যে ধরনের শ্রমিক আমাদের এখানে কাজ করে, আমরা বললাম যে 30 লক্ষ শ্রমিক, সেটা কিন্তু 60 লক্ষ তো উন্নত হতে পারে। তো আমরা কিন্তু সেই আশা নিয়ে আমরা মানে এগিয়ে যাচ্ছি। আগামী 5 বছরে আমরা ফার্নিচার জগৎটাকে আমরা একটা অন্যরকমভাবে দেখতে চাই। আপনি যে কর্মসংস্থানের কথা বলছিলেন, এটার সুযোগ আরও কিভাবে তরুণরা পেতে পারে? তরুণরা তো অবশ্যই পাবে, তার কারণ হলো কর্মসংস্থান বাড়লেই তো তরুণরা এখানে কর্ম পাবে। আমি একটু যোগ করি, সরি, সেটা হলো আপনি আসলে যেটা মিন করতে যাচ্ছেন, একটা তো হলো যে যারা নিজে হাতে কাজ করে তাদের তো মানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিচ্ছি, ভবিষ্যতে আরও বাড়বে, যেটা ভাই বললেন। আরেকটা যেটা আপনার হয়তো বা অন্তর্নিহিত প্রশ্ন, যে শিক্ষিত তরুণরা কিভাবে এই ইয়েতে আসতে পারে। আপনি একটু আগে প্রশ্ন করলেন যে আমাদের যেই প্রযুক্তি তো আসলে সেই মানে তরুণ শিক্ষিত যেই মানে গ্রুপটা আছে, যেমন আপনি বিভিন্ন ফার্নিচার কোম্পানিতে যান, দেখবেন সেখানে প্রচুর ইঞ্জিনিয়াররা কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। এবং আগে এই ধরনের ছেলে পেলেগুলো ফার্নিচারে ফ্যাক্টরিগুলিতে কাজ করতে চাইতো না, কিন্তু এখন ছিল না। হ্যাঁ, সেই লেভেলে কাজ ছিল না অবশ্যই। এখন সেই অবস্থাটা কিন্তু নাই। এখন আপনি বিভিন্ন কোম্পানিতে গেলে এই ধরনের শিক্ষিত তরুণদের মানে অনেক পাবেন, যাদের সেই সুযোগ সৃষ্টি হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। আর যখন এই যে এক্সপোর্টের দিকে যে আমরা যাচ্ছি, সেখানেও আলটিমেটলি সেই শিক্ষিত তরুণদেরই কিন্তু জায়গা, তাই না? তো সুতরাং এটার সম্ভাবনা অনেক। আপনার কাছে আমি জানতে চাবো যে এই রপ্তানি বৃদ্ধিতে আসলে বাধা কোথায়, আপনি কি বলে মনে করেন? রপ্তানি বৃদ্ধিতে তো আমাদের এতদিন বাধা ছিল, যে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বললেন আর কি, তো সেইটা অনুমোদন পাওয়ার পর তো আমাদের মনে হয় না তেমন আর রপ্তানিতে আমাদের তেমন একটা বাধা থাকবে। জি, একই প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে সময় ডিউটি ফ্রি এর কথা বলছেন, এটা ছাড়া আপনাদের আর কোনো ক্ষেত্রে বাধা আছে কিনা? না, সেটা তো ধরেন মানে আমাদের বাধা বলতে যেটা, সেটা হলো আমরা যদি উৎপাদন পর্যায়ে বলি, আমাদের তো কিছু জিনিসের ঘাটতি আছে, আমরা জানি সবাই। আমাদের বিদ্যুতের ঘাটতি আছে, আমাদের মানে যে আমাদের পোর্টের যেই টাইমিং, সেখানে মানে আমাদের আসলে দক্ষতাটা সব লেভেলেই বাড়াতে হবে। তো এইটা আসলে আমি কারো একক মানে বিষয় না, এটা পুরো দেশের একটা ব্যাপার। সেটা হয়তো
মানে যারা এটার দায়িত্বে আছেন, এই বিষয়গুলো দেখভাল করেন, নিশ্চয়ই ওনারা সেটা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন। আমরা যার যার জায়গা থেকে সেটা করার চেষ্টা করছি। সো এইটাকে আমি বাধা হিসাবে মানে বলতে চাই না, জি। বাট আমাদেরকে আসলে এই যত বাধাই থাকুক সেটাকে মানে ওভারকাম করেই আগাতে হবে। সো এইটা নিয়ে কোনো কোশ্চেন নেই, বাধা থাকবেই, কোনো কিছু একদম সরল না। এবং রপ্তানিতে কমপ্লায়েন্সের বিষয়ে কোনো বাধা আছে কি? না, এখানে বাধা নাই। কমপ্লায়েন্সের জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে, জি। আমাদেরকে সেই বিষয়ে আরও বেশি মনোনিবেশ করতে হবে। অবশ্যই রপ্তানির জন্য কমপ্লায়েন্স একটা বড় ফ্যাক্টর, এবং যারা রপ্তানি করছে তারা অলরেডি সেই কমপ্লায়েন্স মেনটেন করেই করে। তো এখন মানে আমার মানে যেটা বক্তব্য, সেটা আমি ফার্নিচার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে আমি যেটা সবাইকে বলতে চাই, আমার সেক্টরের যারা উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে, যে আমাদের জন্য এটা একটা বড় সুযোগ। সরকার যে আমাদের দাবিটা মেনে নিয়েছে, তো এখন আমাদেরকে আসলে শুধু দেশের ফার্নিচার বিক্রি করা, শুধু এই দিকে মনোনিবেশ করলে হবে না, আমাদেরকে রপ্তানির দিকেই তাকাতে হবে, আমাদেরকে ডলার আর্ন করতে হবে। তো সেই লক্ষ্যে সবাই যদি আমরা চেষ্টা করি, আমরা একটা বড় সাফল্য বয়ে নিয়ে আসতে পারবো, যেটা দেশের জন্য, দেশের অর্থনৈতিক অবস্থাকে মানে অবদান রাখবে, দেশের কর্মসংস্থানের জন্য অবদান রাখবে। সো আমরা যারা উদ্যোক্তা, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং আমাদের সেই লক্ষ্যে এখন থেকে প্রচণ্ড আগ্রহ এবং মানে এইটার উপরে ফোকাস নিয়ে আমাদের কাজ করা উচিত। এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে আপনি আগামী 5 বছর বা 10 বছর পরে আপনার প্রত্যাশা কি থাকবে এই শিল্প নিয়ে? এখানে প্রত্যাশা তো আমাদের কি, আমাদের প্রত্যাশা হলো যে একটা বিজনেসম্যানের প্রত্যাশা থাকে তার বিজনেস বাড়ানো। জি। তো বিজনেস বাড়ানো যদি প্রত্যাশা থাকে, আমার দেশের তো এখন যেই জায়গায় মানে আমরা লোকালি করছি, হয়তো আরও কিছু বাড়বে অবশ্যই, কিন্তু দেশে পৃথিবীতে যে এই বাজারটা এত বড়, হ্যাঁ, যেটা প্রায় $750 বিলিয়ন বাজার, তো সেখানে আমরা খুবই ক্ষুদ্র একটা অবস্থান নিয়ে আছি, আমাদের এক্সপোর্ট। তো এত বড় বাজারে আমরা কিভাবে আরও যেতে পারি, বাড়াতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনি দেখেন বাংলাদেশে বর্তমানে আমাদের যেই আরএমজি, জি। তারা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। আমরা আসলে আগামী 10 বছর পরে ফার্নিচারেও এরকম একটা অবস্থানে মানে যেতে পারবো, সেই স্বপ্ন নিয়ে আমরা আছি, সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি সর্বশেষ একটু জানতে চাইবো, এই মেলা নিয়ে আপনাদের সামনের দিকে আর কি কি পরিকল্পনা আছে? আমি একটু আপনাকে বলি। জি। এই ফার্নিচার মেলাটা হলো 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। জি। তো এখানে এই সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মেলায় থাকবে, ওপেন থাকবে। ওইখানে কোনো প্রবেশ মূল্য নাই দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীরা অনায়াসে আসতে পারবেন, তার মেলা ঘুরে দেখতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, এখানে আমরা তো চাচ্ছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে জানান দেওয়া যে প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা থানা থেকে যেন লোক আসে। আর এই ফার্নিচার মেলা, আপনি যদি একটা লোক ফার্নিচার কিনতে চায়, তো সেই চট্টগ্রামে 10টা দোকান দেখলো, খুলনাতে 4টা দোকান দেখলো, বা আমাদের ঢাকায় এসে 10টা শোরুম দেখলো, তো এইভাবে তার ঘুরা দেখা ফার্নিচার পছন্দ করা, এটা কিন্তু খুব একটা কঠিন। তো সেই ক্রেতাদের স্বার্থে আমরা কিন্তু এই মেলার আয়োজনটা করেছি। এই মেলায় আসলে এখানে 48 কোম্পানি অ্যাটেন্ড করেছে, এবং এদের যে ফার্নিচারগুলা আমাদের 3টা হলেই সে 1 ঘন্টা 2 ঘন্টা বা 5 ঘন্টা ঘুরলে একই জায়গায় যদি সে ঘুরে দেখে, তাহলে তার পছন্দের ফার্নিচারটা সে এখান থেকে চয়েস করতে পারবে। সে এখন কিনুক বা 1 বছর পরে কিনুক, তো সে কিন্তু এই সুযোগটা পাচ্ছে। এই সুযোগের কারণেই আমরা এই মেলার আয়োজনটা করে থাকি প্রত্যেক বছর। তো এই প্রত্যেক বছর আমরা করে থাকি। আমরা কিন্তু মেলায় যে খুব বিক্রি করব সেই আশা নিয়ে না, আমরা এটা সবাইকে প্রদর্শন করব, সব মানে
স্টলগুলো ক্রেতারা আসবে, দেখবে, ভবিষ্যতে হয়তো কিনবে তার পছন্দের ফার্নিচারটা। এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। জি দর্শক, আমরা কথা বলছিলাম ফার্নিচার শিল্প বাংলাদেশের এক সম্ভাবনাময় দিগন্ত। এই খাতে কর্মসংস্থান এবং রপ্তানি, ডিজাইন, উন্নয়ন, সমস্ত কিছু প্রযুক্তি সংযোজন এইগুলোই বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি নিয়ে আসতে পারে এবং সরকার, উদ্যোক্তা এবং ক্রেতা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টাই এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এর সাথে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। তবে আগামী পর্বে সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।